প্রবন্ধ। সুয়েজ খালে হাঙর শিকার। স্বামী বিবেকানন্দ। 14ই জুলাই রেড সি পার হয়ে জাহাজ সুয়েজ পৌঁছল। সামনে সুয়েজ খাল। জাহাজে সুয়েজের নামাবার মাল আছে। তার উপরে এসেছেন মিশরে প্লেগ। আর আমরা আনছি প্লেগ সম্ভবত। কাজেই দোতরফা ছোঁয়াছুঁয়ির ভয়। এই ছুঁচ্ছাতের ন্যাটার কাছে আমাদের দেশি ছুঁচ্ছাত কোথায় লাগে? মাল নামবে, কিন্তু সুয়েজের কুলি জাহাজ ছুঁতে পারবে না। জাহাজে খালাসি বেচারাদের আপদ আর কি। তারাই কুলি হয়ে ক্রেন করে মাল তুলে আলটপকার নিচে সুয়েজি নৌকায় ফেলছে। তারা নিয়ে ডাঙায় যাচ্ছে। কোম্পানির এজেন্ট ছোট লঞ্চে করে জাহাজে কাছে এসেছেন, ওঠবার হুকুম নেই। ক্যাপ্টেনের সঙ্গে জাহাজে নৌকোয় কথা হচ্ছে। এ তো ভারতবর্ষ নয় যে গোড়া আদমি, প্লেগ আইন ফাইন সকলের পার। এখানে ইউরোপের আরম্ভ। স্বর্গে ইঁদুর বাহন প্লেগ পাছে ওঠে, তাই এত আয়োজন। প্লেগ বিষ, প্রবেশ থেকে 10 দিনের মধ্যে ফুটে বেরোন। তাই 10 দিনের আটক। আমাদের কিন্তু 10 দিন হয়ে গেছে, ফাড়া কেটে গেছে। কিন্তু মিশরি আদমিকে ছুলেই আবার 10 দিন আটক। তাহলে আর নেপলসে লোক নামানো হবে না, মার্সাইতেও নয়। কাজেই যা কিছু কাজ হচ্ছে সব আলগোছে। কাজেই ধীরে ধীরে মাল নামাতে সারাদিন লাগবে। রাত্রিতে জাহাজ অনায়াসেই খাল পার হতে পারে যদি সামনে বিজলি আলো পায়। কিন্তু সে আলো পড়াতে গেলে সুয়েজের লোককে জাহাজ ছুঁতে হবে। ব্যাস, 10 দিন কারাটিন, কোয়ারেন্টাইন। কাজেই রাতেও যাওয়া হবে না, 24 ঘন্টা এইখানে পড়ে থাকো সুয়েজ বন্দরে। এটি বড় সুন্দর প্রাকৃতিক বন্দর, প্রায় 3 দিকে বালির ঢিপি আর পাহাড়, জলও খুব গভীর। জলে অসংখ্য মাছ আর হাঙর ভেসে ভেসে বেড়াচ্ছে। এই বন্দরে আর অস্ট্রেলিয়ান সিডনি বন্দরে যত হাঙর, এমন আর দুনিয়ায় কোথাও নেই। বাগে পেলেই মানুষকে খেয়েছে, জলে নাবে কে? সাপ আর হাঙরের ওপর মানুষেরই জাতক্রোধ। মানুষও বাগে পেলে ওদের ছাড়ে না। সকাল বেলায় খাবার দাবার আগেই শোনা গেল যে জাহাজের পেছনে বড় বড় হাঙর ভেসে ভেসে বেড়াচ্ছে। জলজ্যান্ত হাঙর পূর্বে আর কখনো দেখা যায়নি। গতবারে আসবার সময় সুয়েজে জাহাজ অল্পক্ষণই ছিল, তাও আবার শহরের গায়ে। হাঙরের খবর শুনেই আমরা তাড়াতাড়ি উপস্থিত। সেকেন্ড ক্লাসটি জাহাজের পাছার উপর। সেই ছাদ হতে বারান্দা ধরে কাতারে কাতারে স্ত্রী পুরুষ, ছেলে মেয়ে ঝুঁকে হাঙর দেখছে। আমরা যখন হাজির হলুম তখন হাঙর মিয়ারা একটু সরে গেছেন। মনটা বড়ই ক্ষুণ্ণ হলো, কিন্তু দেখি যে জলে গাংধারার মতো এক প্রকার মাছ ঝাঁকে ঝাঁকে ভাসছে। আর একরকম খুব ছোট মাছ জলে ঠিক ঠিক করছে। মাঝে মাঝে এক একটা বড় মাছ, অনেকটা ইলিশ মাছের চেহারা, তীরের মতো এদিক ওদিক করে দৌড়চ্ছে। মনে হলো বুঝি উনি হাঙরের বাচ্চা। কিন্তু জিজ্ঞেস করে জানলাম তা নয়, ওর নাম বনিটো। পূর্বে ওর বিষয়ে পড়া গেছিল বটে, এবং মালদ্বীপ হতে উনি শুটকি রূপে আমদানি হন হুড়ি চড়ে, তাও পড়া ছিল। ওর মাংস লাল ও বড় সুস্বাদু, তাও শোনা আছে। এখন ওর তেজ আর বেগ দেখে খুশি হওয়া গেল। অত বড় মাছটা তীরের মতো জলের ভিতর ছুটছে, আর সে সমুদ্রের কাছের মতো জল। তার প্রত্যেক অঙ্গভঙ্গি দেখা যাচ্ছে 20 মিনিট, আধ ঘন্টা তাক এই প্রকার বনিটার ছুটোছুটি আর ছোট মাছের কিলিবিলি তো দেখা যাচ্ছে। আধ ঘন্টা, 3 কোয়ার্টার, ক্রমে তিতিবিরক্ত হয়ে আসছি। এমন সময় একজন বললে, ওই ওই 10-12 জনে বলে উঠল, ওই আসছে ওই আসছে। চেয়ে দেখি দূরে একটা প্রকাণ্ড কালো বস্তু ভেসে আসছে 5-7 ইঞ্চি জলের নিচে। ক্রমে বস্তুটা এগিয়ে আসতে লাগলো, প্রকাণ্ড থ্যাবড়া মাথা দেখা দিলে। সেই গদাইলস্করি চাল। বনিটোর শোষো তাতে নেই, তবে একবার ঘাড় ফেরালেই একটা মস্ত চক্কর হলো। বিভীষণ মাছ গম্ভীর চালে চলে আসছে, আর আগে আগে দু একটা ছোট মাছ, আর কতগুলো ছোট মাছ তার পিঠে গায়ে পেটে খেলে বেড়াচ্ছে। কোনোটা বা জেকে তার ঘাড়ে চড়ে বসছে। ইনি শশাঙ্গপাঙ্গ হাঙর। যে মাছগুলি হাঙরের আগে আগে যাচ্ছে তাদের নাম আরকাটি, পাইলট ফিশ। তারা হাঙর শিকার দেখিয়ে দেয়, আর বোধ হয়
প্রসাদটা আসারটা পায়, কিন্তু হাঙরের যে মুখ বেদান দেখলে তারা যে বেশি সফল হয় তা বোধ হয় না। যে মাছগুলি আশেপাশে ঘুরছে, পিঠে চড়ে বসছে, তারা হাঙর চোষক। তাদের বুকের কাছে প্রায় 4 ইঞ্চি লম্বা ও 2 ইঞ্চি চওড়া চ্যাপ্টা গোলপানা একটি স্থান আছে। তার মাঝে যেমন ইংরেজি অনেক রাবারের জুতোর তলায় লম্বা লম্বা জুলি কাটা কিরকিরে থাকে, তেমনি জুলি কাটা কাটা সেই জায়গাটা ওই মাছ হাঙরের গায়ে দিয়ে চিপসে ধরে, তাই হাঙরের গায়ে পিঠে চড়ে চলছে দেখায়। এরা নাকি হাঙরের গায়ের পোকামাকড় খেয়ে বাঁচে। এই দুই প্রকার মাছ পরিবেষ্টিত না হয়ে হাঙর চলেন না, আর এদের নিজের সহায় পরিষদ জ্ঞানে কিছু বলেনও না। এই মাছ একটা ছোট হাত সুতোয় ধরা পড়ল। তার বুকে জুতোর তলা একটু চেপে দিয়ে বা তুলতে সেটা পায়ের সঙ্গে চিপসে উঠতে লাগলো। ওই রকম করে সে হাঙরের গায়ে লেগে যায়। সেকেন্ড ক্লাসের লোকগুলি বড়ই উৎসাহ। তাদের মধ্যে একজন ফৌজি লোক, তার তো উৎসাহের সীমা নেই। কোথা থেকে জাহাজ খুঁজে একটি ভীষণ বড়শি জোগাড় করলে সে কুয়োর ঘটি তোলার ঠাকুরদাদা। তাতে সেরখানেক মাংস আচ্ছা দড়ি দিয়ে জোর করে জড়িয়ে বাঁধলে তাতে এক মোটা কাছি বাঁধা হলো, 4 হাত বাদ দিয়ে একখানা মস্ত কাঠ ফাতনার জন্য লাগানো হলো। তারপর ফাতনা শুদ্ধ বড়শি ঝুপ করে জলে ফেলে দেওয়া হলো। জাহাজের নিচে একখান পুলিশের নৌকা আমরা আসা পর্যন্ত চৌকি দিচ্ছিল, পাছে ডাঙার সঙ্গে আমাদের কোনো রকম ছোঁয়াছুঁই হয়। সেই নৌকার উপর আবার দুজন দিব্যি ঘুমোচ্ছিল, আর যাত্রীদের যথেষ্ট ঘৃণার কারণ হচ্ছিল। এক্ষণে তারা বড় বন্ধু হয়ে উঠল। হাঁকাহাঁকির চোটে আরব মিয়া চোখ মুছতে মুছতে উঠে দাঁড়ালেন। কি একটা হাঙ্গামা উপস্থিত বলে কোমর আটবার জোগাড় করছেন, এমন সময় বুঝতে পারলেন যে এত হাঁকাহাঁকি কেবল তাকে কড়ি কাষ্ঠরূপ হাঙর ধরবার ফাতনাটিকে টোপ সহিত কিঞ্চিত দূরে সরিয়ে দেবার অনুরোধ ধ্বনি। তখন তিনি নিঃশ্বাস ছেড়ে আকর্ণ বিস্তার হাসি এসে একটা বল্লির ডগায় করে ঠেলে ঠেলে ফাতনাটাকে দূরে ফেললেন। আর আমরা উদ্গ্রীব হয়ে পায়ের ডগায় দাঁড়িয়ে বারান্দায় ঝুঁকে ওই আসে সেই শ্রী হাঙরের জন্য সচকিত সচকিত নয়নং পশ্যতি তব পন্থানং হয়ে রইলাম। এবং যার জন্যে মানুষ ওই প্রকার ধরফড় করে সে চিরকাল যা করে তাই হতে লাগলো, অর্থাৎ সখী শ্যাম না এলো। কিন্তু সকল দুঃখেরই একটা পার আছে। তখন সহসা জাহাজ হতে প্রায় 200 হাত দূরে বৃহৎ ভেস্তির মশকের আকার কি একটা ভেসে উঠল। সঙ্গে সঙ্গে ওই হাঙর রব চুপ চুপ ছেলের দল। হাঙর পালাবে বলি, ওহে সাদা টুপিগুলো একবার নাবাও না, হাঙরটা যে ভড়কে যাবে। ইত্যাকার আওয়াজ যখন কর্ণকুহরে প্রবেশ করছে, তাবৎ সেই হাঙর লবণ সমুদ্র জন্মা বর্ষি সংলগ্ন শোরের মাংসের তালটি উদরাগ্নিতে ভস্মাবশেষ করার জন্যে পাল ভরে নৌকোর মতো শো করে সামনে এসে পড়লেন। আর 5 হাত এইবার হাঙরের মুখ টোপে ঠেকেছে। সে ভীমপুচ্ছ একটু হেলল, সোজা গতি চক্রাকারে পরিণত হলো। যা, হাঙর চলে গেল যেহে। আবার পুচ্ছ একটু বাঁকলো, আর সেই প্রকাণ্ড শরীর ঘুরে বড়শি মুখ দাঁড়ালো। আবার শো করে আসছে ওই হা করে বড়শি ধরে ধরে। আবার সেই পাপ লেজ নড়ল, আর হাঙর শরীর ঘুরিয়ে দূরে চলল। আবার ওই চক্র দিয়ে আসছে, আবার হা করছে, ওই টোপটা মুখে নিয়েছে। এইবার ওই চিতিয়ে পড়লো, হয়েছে, টোপ খেয়েছে, টানো টানো টানো, 40-50 জনের টানো, প্রাণপণে টানো। কি জোর মাছের, কি ঝটাপট, কি হ্যাঁ, টানো টানো, জল থেকে এই উঠলো, ওই যে জলে ঘুরছে, আবার চিতুচ্ছে, টানো টানো। যা, টোন খুলে গেল, হাঙর পালালো। তাই তো হে, তোমাদের কি তাড়াতাড়ি বাপু, একটু সময় দিলে না টোপ খেতে। যেই চিতিয়েছে অমনি কি টানতে হয়। আর গতস্য সূচনা নাস্তি, হাঙর তো বড়শি ছাড়িয়ে চোচার দৌড়। আর কাটি মাছকে উপযুক্ত শিক্ষা দিলে কিনা তা খবর পায়নি। মোদ্দা হাঙর তো চোচা, আবার সেটা ছিল বাঘা, বাঘের মতো কালো কালো ডোরা কাটা। যা হোক, বাঘা বড়শির সন্নিধি পরিত্যাগ করবার জন্য আর কাটি রক্তচোষা অন্তর্দ্বন্দ্বে। কিন্তু নেহাত হতাশ হবার প্রয়োজন নেই। ওই যে পলায়নমান বাঘার গা ঘেঁষে আর একটা প্রকাণ্ড থ্যাবড়া মুখো চলে আসছে। আহা, হাঙরদের ভাষা নেই।
নইলে বাঘা নিশ্চিত পেটের খবর তাকে দিয়ে সাবধান করে দিত। নিশ্চিত বলতো, দেখো এ সাবধান, ওখানে একটা নতুন জানোয়ার এসেছে, বড় সুস্বাদ সুগন্ধ মাংস তার, কিন্তু কি শক্ত হাড়। এতকার হাঙরগিরি করছি, কত রকম জানোয়ার জ্যান্ত মরা আধমরা উদরস্থ করেছি, কত রকম হাড়গোড় ইট পাথর কাঠ টুকরো পেটে পুড়েছি, কিন্তু এ হাড়ের কাছে আর সব মাখম, হে মাখম। এই দেখো না আমার দাঁতের দশা, চোয়ালের দশা। কি হয়েছে বলে একবার সেই আকটি দেশ বিস্তৃত মুখ বেদান করে আগন্তুক হাঙরকে অবশ্যই দেখাতো। সেও প্রাচীন বয়সসুলভ অভিজ্ঞতা সহকারে চ্যাং মাছের পিত্তি, কুজম ভেটকির পিলে, ঝিনুকের ঠান্ডা শুরুয়া ইত্যাদি সমুদ্রজ মহৌষিত কোনো না কোনোটা ব্যবহারের উপদেশ দিতই দিত। কিন্তু যখন ওসব কিছুই হলো না, তখন হয় হাঙরদের অত্যন্ত ভাষার অভাব, নতুবা ভাষা আছে কিন্তু জলের মধ্যে কথা কওয়া চলে না। অতএব যতদিন না কোনো প্রকারে হাঙুরে অক্ষর আবিষ্কার হচ্ছে, ততদিন সে ভাষার ব্যবহার কেমন করে হয়, অথবা বাঘা মানুষ ঘেঁষা হয়ে মানুষের ধাত পেয়েছে, তাই থ্যাবড়াকে আসল খবর কিছু না বলে মুচকে হেসে ভালো আছো তো হে বলে সরে গেল। আমি একাই ঠকবো? আগে যান ভগীরথ শঙ্খ বাজাইয়ে, পাছু পাছু যান গঙ্গা। শঙ্খধ্বনি তো শোনা যায় না, কিন্তু আগে আগে চলছেন পাইলট ফিস, আর পাছু পাছু প্রকাণ্ড শরীর নাড়িয়ে আসছেন থ্যাবড়া। তার আশপাশে নৃত্য করছেন হাঙর চোষা মাছ। আহা, ওর লোভ কি ছাড়া যায়! 10 হাত দড়িয়ার উপর ঝিকঝিক করে তেল ভাসছে, আর খুশবু কত দূর ছুটেছে তা থ্যাবড়াই বলতে পারে। তার উপর সে কি দৃশ্য! সাদা লাল জর্দা এক জায়গায়, আসল ইংরেজি শুয়োরের মাংস, কালো প্রকাণ্ড বড়শির চারিধারে বাঁধা, জলের মধ্যে রং বেরঙের গোপী মণ্ডল মধ্যস্থ কৃষ্ণের ন্যায় দোল খাচ্ছে। এবার সব চুপ, নড়ো চড়ো না, আর দেখো তাড়াতাড়ি করো না। মোদ্দা কাছির কাছে কাছে থেকো। ওই বড়শির কাছে কাছে ঘুরছে, টোপটা মুখে নিয়ে নেড়েচেড়ে দেখছে, দেখুক, চুপ চুপ। এইবার চিত হলো, ওই যে আড়ে গিলেছে, চুপ, গিলতে দাও। তখন থ্যাবড়া অবসর ক্রমে আড় হয়ে টোপ উদরস্থ করে যেমন চলে যাবে, অমনি পড়ল টান। বিস্মিত থ্যাবড়া মুখ ঝেড়ে চাইলে সেটাকে ফেলে দিতে, উল্টো উৎপত্তি, বড়শি গেল বিধে। আর উপরে ছেলে বুড়ো জোয়ান দে টান, কাছি ধরে দে টান। ওই হাঙরের মাথাটা জল ছাড়িয়ে উঠল, টান ভাই টান। ওই যে প্রায় আধখানা হাঙর জলের উপর, বাপ কি মুখ! ওই যে সবটাই মুখ আর গলা, হে টান। ওই সবটাই জল ছাড়িয়েছে। ওই যে বড়শিটা বেঁধেছে, ঠোঁট এফোড় ওফোড়, টান। থাম থাম, ও আরব পুলিশ মাঝি, ওর ল্যাজের দিকে একটা দড়ি বেঁধে দাও তো, নইলে যে এত বড় জানোয়ার টেনে তোলা দায়, সাবধান হয়ে ভাই। ও ল্যাজের ঝাপটায় ঘোড়ার ঠ্যাং ভেঙে যায়। আবার টানো, কি ভারী হে, ওমা ও কি! তাই তো হে, হাঙরের পেটের নিচে দিয়ে ও ঝুলছে কি, ওই যে নাড়ি ভুড়ি! নিজের ভারে নিজের নাড়ি ভুড়ি বেরোলো যে! যাক, ওটা কে কেটে দাও, জলে পড়ুক, বোঝা কমুক। টান ভাই টান, এই যে রক্তের ফোয়ারা হে, আর কাপড়ের মায়া করলে চলবে না, টান। এই এলো। এইবার জাহাজের উপর ফেলো ভাই, হুঁশিয়ার, খুব হুঁশিয়ার, তেরে এক কামড়ে একটা হাত ওয়ার, আর ওই লেজ সাবধান। এইবার এইবার দড়ি ছাড়ো। ধুপ! বাবা কি হাঙর! কি ধপাস করেই জাহাজের উপর পড়লো। সাবধানের মার নেই, ওই কড়ি কাঠখানা দিয়ে ওর মাথায় মারো। ওয়ে ফৌজি ম্যান, তুমি সেপাই লোক, এ তোমারই কাজ বটে তো। রক্তমাখা গায়ে কাপড়ে ফৌজি যাত্রী কড়িকাঠ উঁচিয়ে দুম দুম দিতে লাগলো হাঙরের মাথায়, আর মেয়েরা, আহা কি নিষ্ঠুর, মেরো না, ইত্যাদি চিৎকার করতে লাগলো, অথচ দেখতেও ছাড়বে না। তারপর সে বীভৎস কাণ্ড এইখানেই বিরাম হোক। কেমন করে সে হাঙরের পেট ছেঁড়া হলে, কেমন রক্তের নদী বইতে লাগলো, কেমন সে হাঙর ছিন্ন অন্ত্র ভিন্ন, দেহ ছিন্ন হৃদয় হয়েও কতক্ষণ কাঁপতে লাগলো, নড়তে লাগলো, কেমন করে তার পেট থেকে অস্থি, চর্ম, মাংস, কাঠকুট্রো একরাশ বেরুলো, সেসব কথা থাক। এই পর্যন্ত যে সেদিন আমার খাওয়া দাওয়ার দফা মাটি হয়ে গিয়েছিল, সব জিনিসেই সেই হাঙরের গন্ধ বোধ হতে লাগলো। এ সুয়েজ খাল খাত স্থাপত্যের এক অদ্ভুত নিদর্শন। ফার্ডিনেন্ড লেসেন্স নামক এক ফরাসি স্থপতি এই খাল খনন করেন। ভূমধ্যসাগর আর লোহিত সাগরের সংযোগ হয়ে ইউরোপ আর ভারতবর্ষের মধ্যে ব্যবসা বাণিজ্যের অত্যন্ত সুবিধা হয়েছে।
মানব জাতির উন্নতির বর্তমান অবস্থার জন্য যতগুলি কারণ প্রাচীনকাল থেকে কাজ করছে, তার মধ্যে বোধহয় ভারতের বাণিজ্য সর্বপ্রধান। অনাদিকাল হতে উর্বরতায় আর বাণিজ্য শিল্পে ভারতের মতো দেশ কি আর আছে? দুনিয়ার যত সুতি কাপড়, তুলা, পাট, নীল, লাক্ষা, চাল, হিরে, মতি ইত্যাদি ব্যবহার 100 বৎসর আগে পর্যন্ত ছিল, তা সমস্তই ভারতবর্ষ হতে যেত। তাছাড়া উৎকৃষ্ট রেশমি, পশমিনা, কিংখাব ইত্যাদি এদেশের মতো কোথাও হতো না। আবার লবঙ্গ, এলাচ, মরিচ, জায়ফল, জয়িত্রী প্রভৃতি নানাবিধ মশলার স্থান ভারতবর্ষ। কাজেই অতি প্রাচীনকাল হতেই যে দেশ যখন সভ্য হতো, তখন ওই জিনিসের জন্য ভারতের উপর নির্ভর। এই বাণিজ্য দুটি প্রধান ধারায় চলত, একটি ডাঙা পথে আফগানি ইরানি দেশ হয়ে, আর একটি জলপথে রেড সি হয়ে। সেকান্দার শাহ ইরান বিজয়ের পর নিয়ারকুস নামক সেনাপতিকে জলপথে সিন্ধু নদের মুখ হয়ে সমুদ্র পার হয়ে লোহিত সমুদ্র দিয়ে রাস্তা দেখতে পাঠান। বাবিল, ইরান, গ্রিস, রোম প্রভৃতি প্রাচীন দেশের ঐশ্বর্য যে কত পরিমাণে ভারতের বাণিজ্যের উপর নির্ভর করত, তা অনেকে জানে না। রোম ধ্বংসের পর মুসলমানি বগদাদ, ইতালীয় ভেনিস ও জেনোয়া ভারতীয় বাণিজ্যের প্রধান পাশ্চাত্য কেন্দ্র হয়েছিল। যখন তুর্কিরা রোম সাম্রাজ্য দখল করে ইতালীয়দের ভারত বাণিজ্যের রাস্তা বন্ধ করে দিলে, তখন জেনোয়া নিবাসী কলম্বাস, ক্রিস্টোফোরো কলম্বো আটলান্টিক পার হয়ে ভারতে আসবার নতুন রাস্তা বার করার চেষ্টা করেন। ফল আমেরিকা মহাদ্বীপের আবিষ্ক্রিয়া। আমেরিকায় পৌঁছেও কলম্বাসের ভ্রম যায়নি যে এটা ভারতবর্ষ নয়। সেজন্যই আমেরিকার আদিম নিবাসীরা এখনো ইন্ডিয়ান নামে অভিহিত। বেদে সিন্ধু নদের সিন্ধু, ইন্দু দুই নামই পাওয়া যায়। ইরানিরা তাকে হিন্দু, গ্রিকরা ইন্ডুস করে তুললে তাই থেকে ইন্ডিয়া, ইন্ডিয়ান। মুসলমানি ধর্মের অভ্যুদয় হিন্দু দাঁড়ালো কালা, খারাপ, যেমন এখন নেটিভ। এদিকে পর্তুগিজরা ভারতের নতুন পথ আফ্রিকা বেড়ে আবিষ্কার করলে ভারতের লক্ষ্মী পর্তুগুলের উপর সদয়া হলেন। ফলে পরে ফরাসি, ওলন্দাজ, ডেনমার্ক, ইংরেজ ঘরে ভারতের বাণিজ্য, রাজস্ব সমস্তই। তাই ইংরেজ এখন সকলের উপর বড় জাত। তবে এখন আমেরিকা প্রভৃতি দেশে ভারতের জিনিসপত্র অনেক স্থলে ভারত অপেক্ষা উত্তম উৎপন্ন হচ্ছে, তাই ভারতের আর তত কদর নাই। একথা ইউরোপীয়রা স্বীকার করতে চায় না। ভারত নেটিভ পূর্ণ, ভারত যে তাদের ধন সভ্যতার প্রধান সহায় ও সম্বল, সে কথা মানতে চায় না, বুঝতেও চায় না। আমরাও বোঝাতে কি ছাড়বো? ভেবে দেখো কথাটা কি। ওই যারা চাষাভুষা, তাঁতি, জোলা, ভারতের নগণ্য মানুষ, বিজাতি বিজিত, স্বজাতি নিন্দিত ছোট জাত, তারাই আবহমান কালে নীরবে কাজ করে যাচ্ছে। তাদের পরিশ্রম ফলও তারা পাচ্ছে না। কিন্তু ধীরে ধীরে প্রাকৃতিক নিয়মে দুনিয়াময় কত পরিবর্তন হয়ে যাচ্ছে। দেশ সভ্যতা প্রাধান্য ওলটপালট হয়ে যাচ্ছে। হে ভারতের শ্রমজীবী, তোমরা নীরব অনবরত নিন্দিত পরিশ্রমের ফলস্বরূপ বাবিল, ইরান, আলেকজান্দ্রিয়া, গ্রিস, রোম, ভেনিস, জেনোয়া, বগদাদ, সমরখন্দ, স্পেন, পর্তুগাল, ফরাসি, ডেনমার্ক, ওলন্দাজ, ইংরেজের ক্রমান্বয়ে আধিপত্য, ঐশ্বর্য। আর তুমি কে ভাবে কথা? স্বামীজি তোমাদের পিতৃপুরুষ দুখানা দর্শন লিখেছেন, 10খানা কাব্য বানিয়েছেন, 10টা মন্দির করেছেন। তোমাদের ডাকের চোটে গগন ফাটছে। আর যাদের রুধির স্রাবে মনুষ্য জাতির যা কিছু উন্নতি, তাদের গুণগান কে করে? লোকজয়ী ধর্মবীর, রণবীর, কাব্যবীর সকলের চোখের উপর, সকলের পূজ্য। কিন্তু কেউ যেখানে দেখে না, কেউ যেখানে একটা বাহবা দেয় না, যেখানে সকলে ঘৃণা করে, সেখানে বাস করে অপার সহিষ্ণুতা, অনন্ত প্রীতি ও নির্ভীক কার্যকারিতা। আমাদের গরিবরা ঘর দুয়ারে দিনরাত যে মুখ বুজে কর্তব্য করে যাচ্ছে, তাতে কি বীরত্ব নাই? বড় কাজ হাতে এলে অনেকেই বীর হয়। 10,000 লোকের বহুবার বাহবার সামনে কাপুরুষ ও অক্লেশে প্রাণ দেয়। ঘোর স্বার্থপর নিষ্কাম হয়, কিন্তু অতি ক্ষুদ্র কার্যে সকলের অজান্তেও যিনি সেই নিঃস্বার্থটা কর্তব্য পরায়ণতা দেখান, তিনিই ধন্য। সে তোমরা ভারতের চিরপদদলিত শ্রমজীবী, তোমাদের প্রণাম করি। এই সুয়েজ খালও অতি প্রাচীন জিনিস। প্রাচীন মিশরের ফেরো বাদশাহের সময় কতকগুলি লবণাম্বু জলা খাতের দ্বারা সংযুক্ত করে উভয় সমুদ্র স্পর্শী এক খাত তৈয়ার হয়। মিশরে রোম রাজ্যের শাসনকালেও মধ্যে ওই খাত মুক্ত রাখবার চেষ্টা
হয়। পরে মুসলমান সেনাপতি আমরু মিশর বিজয় করে ওই খাতের বালুকা উদ্ধার ও অঙ্গ প্রত্যঙ্গ বদলে এক প্রকার নতুন করে তোলেন। তারপর বড় কেউ কিছু করেননি। তুরস্ক সুলতানের প্রতিনিধি মেসর খেদিব ইসমাইল ফরাসিদের পরামর্শে অধিকাংশ ফরাসি অর্থে এই খাত খনন করান। এ খালের মুশকিল হচ্ছে যে মরুভূমির মধ্য দিয়ে যাবার দরুন পুনঃ পুনঃ বালিতে ভরে যায়। এই খাতের মধ্যে বড় বাণিজ্য জাহাজ একখানি একবারে যেতে পারে। শুনেছি যে অতি বৃহৎ রণতরী বা বাণিজ্য জাহাজ একেবারেই যেতে পারে না। এখন একখানি জাহাজ যাচ্ছে, আরও একখানি আসছে। এ দুয়ের মধ্যে সংঘাত উপস্থিত হতে পারে। এই জন্য সমস্ত খালটি কতগুলি ভাগে বিভক্ত করা হয়েছে এবং প্রত্যেক ভাগের দুই মুখে কতকটা স্থান এমনভাবে প্রশস্ত করে দেওয়া আছে যাতে দুই তিনখানি জাহাজ একত্র থাকতে পারে। ভূমধ্য সাগর মুখে প্রধান আপিস আর প্রত্যেক বিভাগেই রেল স্টেশনের মতো স্টেশন। সেই প্রধান আপিসে জাহাজটি খালে প্রবেশ করা মাত্র ক্রমাগত তারে খবর যেতে থাকে কখানি আসছে কখানি যাচ্ছে এবং প্রতি মুহূর্তে তারা কে কোথায় তা খবর যাচ্ছে এবং একটি বড় নকশার উপর চিহ্নিত হচ্ছে। একখানির সামনে যদি আর একখানি আসে, এজন্য এক স্টেশনের হুকুম না পেলে আর এক স্টেশন পর্যন্ত জাহাজ যেতে পায় না। এ সুয়েজ খাল ফরাসিদের হাতে। যদিও খাল কোম্পানির অধিকাংশ শেয়ার এখন ইংরেজদের, তথাপি সমস্ত কার্য ফরাসিরা করে। এটি রাজনৈতিক মীমাংসা। স্বামী বিবেকানন্দ 1863 থেকে 1902, জন্ম কলকাতার শিমুলিয়ায়। প্রথম জীবনে নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। মেধাবী ছাত্র নরেন্দ্রনাথ এফ.এ. পড়বার সময় রামকৃষ্ণ পরমহংসদেবের সান্নিধ্যে আসেন। রামকৃষ্ণদেবের তিরোধানের পর তিনি বরানগরে মঠ স্থাপন করে ও পরিব্রাজক রূপে সারা ভারত পরিভ্রমণ করেন। সন্ন্যাস জীবনে নাম নেন বিবেকানন্দ। 1893 সালে তিনি শিকাগোর ধর্ম মহাসভায় যোগ দিতে যান। দেশে ফিরে তিনি বেলুড় মঠ প্রতিষ্ঠা করেন। তার রচনাগুলির মধ্যে উল্লেখযোগ্য প্রাচ্য ও পাশ্চাত্য, পরিব্রাজক, বর্তমান ভারত, ভাববার কথা ইত্যাদি প্রভৃতি। বাংলায় উদ্বোধন, ইংরেজিতে প্রবুদ্ধ ভারত পত্রিকা প্রকাশ তার অসামান্য কীর্তি। প্রাঞ্জল গতিশীল তেজদীপ্ত ভাষা তার গদ্যের বিশেষত্ব।